বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। শান্তি সেনা এবার পাঠাক ভারত। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু করতে কতটা সময় লাগবে? আমি 1 ঘন্টা টাইম দিলাম, আমাদের বিলনি পর্যন্ত আসতে পারবে না। ময়ূক যে 5 মিনিটের কথা বলছে, ফেনী দখল করবে, কোনো অসুবিধা নাই, খেলা হবে। অস্ত্র লাগবে না, আমরা যখন বের হব তখন আমাদের এক হাতে যখন লাঠি নিয়ে বের হবো, ওই লাঠির বাইরে ওরা চলে যাবে। আমাদের অস্ত্র ছাড়াই আমরা কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটা দেশ দখল করার জন্য বলতেছে, তাদের মতো কুৎসিত কুলাঙ্গার পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে, আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানতে পড়বে ইনশাআল্লাহ। আমাদেরকে যারা কোণঠাসা বানায় রাখে, দাস বানায় রাখে, প্রেসারে রাখে, চাপে রাখে, দখলদারিত্বের মানসিকতা রাখে, খবরদারের মানসিকতা রাখে, ঘৃণা ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করবো। আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা আমাদের বাংলাদেশ দখল করতে আসবে, শুধুমাত্র তাদেরকে আপ্যায়ন করানোর জন্য আমরা কাঁঠাল পাতা রেডি রেখেছি। তাদেরকে 2 বেলা কাঁঠাল পাতা খাওয়াবো। 5 মিনিটে বাংলাদেশ দখল করবে এবং বাংলাদেশ যদি দখল করতে আসে তাহলে সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সাধারণ মানুষও যুদ্ধে অংশগ্রহণ করবে। এটা আমার কথা না, এটা হচ্ছে সাধারণ মানুষের কথা। এই কথার সাথে আপনিও সহমত কিনা কমেন্ট অপশনে জানাবেন। শেখ আহমদুল্লাহ সাহেব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি ভারতীয়রা আমাদেরকে আবার গোলাম হিসাবে ব্যবহার করতে চায় এবং তারা যদি বাংলাদেশের ভূখণ্ডের উপর আঘাত করে তাহলে তাদের চোখ উপড়ে ফেলা হবে। চলুন দর্শক, এবার ফেনী অঞ্চল দখল করার জন্য 5 মিনিট সময় নিয়েছে এবং এই 5 মিনিটে তারা নাকি পুরো ফেনী অঞ্চল দখল করে পুরো ফেনী থেকে 20টি অঞ্চলকে অর্থাৎ 20টি মানে যোগাযোগের স্থলকে বিচ্ছিন্ন করে ফেলবে বাংলাদেশের থেকে, এই হুমকি দিয়েছে। এবং এর প্রতি উত্তরে সাধারণ মানুষ এবং বাংলাদেশের আলেম ওলামারা কি কথা বলেছে, সেই কথাগুলো যদি আপনার কথা হয়ে থাকে তাহলে কমেন্ট অপশনে আপনি সহমত পোষণ করবেন। চলুন দর্শক, কিভাবে ফেনী অঞ্চল দখল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই ভিডিও দেখব। এরপরে সর্বশেষ শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য দেখব। চলুন আমরা ডেস্ক রিপোর্ট থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। বন্ধ করুন, একদম চোখ বন্ধ করুন, কারণ এই চোখ বন্ধ না করলে শিলিগুড়ি করিডোরের দিকে দেখতে গেলেও আপনার হয়তো চোখ ঝলসে যাবে। দাদা, বাংলাদেশের চিকেন স্নেক একদম জুম করে আমি দেখানোর জন্য বলছি, এই অঞ্চলটি, এই ফেনী অঞ্চলটা হচ্ছে সাপ্লাই লাইন বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে, অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে, যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে বা ভারতীয়রা যদি অবরুদ্ধ করে যায় সেই জায়গাটিকে, গোটা বাংলাদেশের সাথে 20% ভূখণ্ডের কোনো যোগাযোগ থাকবে না বাংলাদেশের। আমি একবার দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা বাংলাদেশের চিকেন স্নেক, ভালো করে বুঝুন। প্রথমেই যে ম্যাপ আমি পিসিআরকে দেখাতে বলবো, বাংলাদেশের যে ম্যাপ, সেই ম্যাপ আমি এই মুহূর্তে প্লাজমায় ভালো করে দেখুন। এই মুহূর্তে আমাদের স্যাটেলাইট ম্যাপ এবং একদম এই বাংলাদেশ আপনারা চেনেন বাংলাদেশের ম্যাপ। এবার দেখুন বাংলাদেশের একটি অঞ্চল, একদম জুম করে আমি দেখানোর জন্য বলছি, এই অঞ্চলটি বাংলাদেশের ম্যাপ আপনারা দেখেছেন। বাংলাদেশের যে এই মুহূর্তে মানচিত্র, সেই মানচিত্রের এই অঞ্চলটি আপনাদের যদি চোখে পড়ে থাকে, ভালো করে দেখুন, এই অঞ্চলটির নাম হচ্ছে ফেনী। ফেনী একেবারে সর্বকনিষ্ঠ একটি জেলা। এখন একটা সময় ফেনী নোয়াখালীর আন্ডারে ছিল, সেই নোয়াখালী যেখানে 47-46 সালে মারাত্মকভাবে হিন্দুদের কচুকাটা করা হয়, সেখানে হিংসা থামাতে গান্ধীজিকে পর্যন্ত যেতে হয়। সেই ফেনী অঞ্চল, এই ফেনী অঞ্চলটা হচ্ছে গোটা সাপ্লাই লাইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, এমনকি বাংলাদেশের চারপাশ থেকে বিদেশ থেকেও কেউ যদি আসতে চায় চট্টগ্রামে, মানে জাহাজ বা জলপথে না এসে কেউ যদি সড়ক পথে বা রেল পথে এই চট্টগ্রামে আসতে চায়, ফেনী দিয়ে আসতে হবে। এবং এই ফেনী, এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। আমরা দেখাতাম না, কিন্তু আজ আমরা দেখাতে বাধ্য হচ্ছি, একথা বলতে বাধ্য হচ্ছি, কারণ অলরেডি ভারতের সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে গেছে যে এই বাড়াবাড়িগুলো যদি বাংলাদেশ বন্ধ না করে, বাংলাদেশের মৌলবাদীরা যদি দাপাদাপি বন্ধ না করে, এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে, বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। কারণ এই ফেনী থেকে 20 কিলোমিটারের মধ্যে ভারতের সীমানা, ওপারে ত্রিপুরার পাশে অসমের পাশে পশ্চিমবঙ্গ, 7 সিস্টার্স, এই পুরো অঞ্চলটি, অর্থাৎ এই পুরো, আবার যদি আমি ওপর থেকে ম্যাপটা দেখাই, এই পুরো অঞ্চলটি আসলে ভারতের একদম লাগোয়া। সুতরাং ভারতের চারপাশে দেখুন বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে নির্দিষ্টভাবে এইটুকু অঞ্চল হচ্ছে এই চিকেন স্নেক, বাংলাদেশের চিকেন স্নেক। এটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না। কারণ ফেনীর নদী এবং ফেনীর যে সড়কপথ, সেই সড়কপথ হয়ে এইটুকু জায়গা, 20 কিলোমিটার জায়গা হয়ে ঢুকতে হয় চট্টগ্রামে। এই ফেনীটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশের এত বড়, এত জেলা সহ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম। এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে?
মৌলবাদীরা তিরিং বিরিং পুরুং পুরিং করে লাফালাফি করছে। মৌলবাদীরা এটা বুঝতে পারছে না মিনমিনে মিডিয়ার উপর ভরসা করে আছে মৌলবাদীরা। মিনমিনে মিডিয়া এই খবর দেখাবে না দাদা। মিনমিনে মিডিয়া এটা বলবে না যে বাংলাদেশের যে চিকেন স্নেক সেটা অনেক বেশি ভালনারেবল, কারণ এই চিকেন স্নেকের পাশে লালমনিরহাট বা বহু পুরনো ব্রিটিশ আমলের যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে সেগুলো একেবারে লজ্জরে, একেবারে মালধাত আমলের। আর অন্যদিকে এই যে কথায় কথায় বলা হয় না যে চিকেন স্নেক নিয়ে নেব, সেভেন সিস্টার নিয়ে নেব, আরে তোমাদের থ্রি সিস্টারকে আগে বাঁচাও, তোমরা সিলেটকে বাঁচাও, রংপুরকে বাঁচাও এবং চট্টগ্রামকে বাঁচাও দাদা। এবার আমি দেখানোর চেষ্টা করব ভারতের এই চিকেন স্নেক যাকে বলা হয়, চিকেন স্নেক এটা ফেনী দেখলেন। এবার মানছি আমাদেরও চিকেন স্নেক আছে, অর্থাৎ মুরগির গলার মতন। কেন চিকেন স্নেক বলা হয়? মুরগির গলার মতন দেখবেন পশ্চিমবঙ্গের মাথার যে অঞ্চলটা, এই যে বাংলাদেশ এবং বাংলাদেশের এই যে এই পশ্চিমবঙ্গের এই পার্টটা একদম দেখুন মুরগির গলার মতন একদম সরু অঞ্চল, এটাকে বলা হয় চিকেন স্নেক বা মুরগির গলা। এই মুরগির গলা যদি মট করে ভেঙে দেওয়া হয় তাহলে ধর এবং মাথা আলাদা হয়ে যাবে বলে হুমকি চমকানি আমাদের ভারতকে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ যদি কাট অফ করে দেওয়া হয়, এই শিলিগুড়ি করিডোর 20 কিলোমিটারের একটা করিডোর, সেটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে নাকি বাংলাদেশিরা ঢুকে পড়বে, বাংলাদেশের সেনা ঢুকে পড়বে। মানে মামার বাড়ির আবদার, বাংলাদেশের সেনা যেন জয়নগরের মোয়া খাওয়ার জন্য শীতকালে এই জায়গায় ঢুকবে। আরে ঢুকবে কি করে? এর চারপাশটায়, আমি এই কারণে বলছি এটা বাংলাদেশের চিকেন স্নেক নয়, এটা ভারতের চিকেন স্নেক। এবং এর চারপাশে আইটিবিপি আছে, সশস্ত্র সীমা বল আছে, ইন্ডিয়ান আর্মি আছে, বিএসএফ আছে, পশ্চিমবঙ্গ পুলিশ আছে, সিকিম পুলিশ আছে, আসাম রাইফেলস আছে। মানে এদের পরে হচ্ছে স্পেশাল যারা কমান্ডো তারা, এনএসজি ইত্যাদি ইত্যাদি। মানে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর দখল করা তো ছেড়েই দাও, তাকিও না। যদি বাংলাদেশের এই মুহূর্তে কোনো মৌলবাদী জবাব চায় বাংলা দেখেন, একদম চোখ বন্ধ করে নিন, চোখ বন্ধ করুন, একদম চোখ বন্ধ করুন। কারণ এই চোখ বন্ধ না করলে শিলিগুড়ি করিডোরের দিকে দেখতে গেলেও আপনারা হয়তো চোখ ঝলসে যাবে দাদা। আপনারা বরঞ্চ ওই ফেনীটাকে সামলান, কারণ ফেনী যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে। আমি এ কারণে বলছি এই শিলিগুড়ি করিডোর নিয়ে এদের বহুত চিরিং বিরিং। আমি একবার এই শিলিগুড়ি করিডোরের ডাইমেনশন অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি একবার দেখানোর চেষ্টা করি। শিলিগুড়ি করিডোর এই যে একদম এইটুকু জায়গায় শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরে নজর এই মুহূর্তে বাংলাদেশ সহ, চায়না সহ বিভিন্ন মৌলবাদী শক্তি, কিন্তু তারা কিছু করতে পারবে না। 170 কিলোমিটার দৈর্ঘ্য, খুব সেন্সিটিভ অঞ্চল। এবং তার পাশাপাশি এবং এই চিকেন স্নেক দৈর্ঘ্য 170 কিলোমিটার, প্রস্থ বা চওড়া 60 কিলোমিটার, মানে 60 আর 120 কিলোমিটারের খেলা। সবচেয়ে সরু অংশটি 20 কিলোমিটার মাত্র, ভাবুন। আর বাংলাদেশের যে চিকেন স্নেক যাকে বলা হয় ফেনী, সেটা 20 কিলোমিটারেরও সরু একটা জায়গা। সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, পুরো বাংলাদেশের যে লোড সেই লোড যাচ্ছে চট্টগ্রামে। সেই ফেনী যদি অবরুদ্ধ হয়ে যায়, জলের তলায় চলে যায় বা কোনো একটা কারণে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, তাহলে গোটা বাংলাদেশ কাট অফ হয়ে যাবে চট্টগ্রামের থেকে। এই যে বলা হচ্ছে না চট্টগ্রাম আলাদা হবে না, চট্টগ্রাম আলাদা হতে পারে না। ভারত চট্টগ্রাম নিতে চায় না, ভারত কোনো অংশই নিতে চায় না বাংলাদেশের। কিন্তু মজার কথা হচ্ছে চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা, প্রাক্তন সেনাকর্তারা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যারা বিশেষজ্ঞ। বাংলাদেশের মিনমিনে মিডিয়াতে তারা বসে এমন কিছু কথা বলছেন, আমাকে নিয়ে কথা বলছেন, আমার শোকে নিয়ে কথা বলছেন, চট্টগ্রাম নিয়ে কথা বলছেন, এমন কিছু কথা বলছেন দেখে মনে হচ্ছে ভারত বোধহয় পুরো বাংলাদেশকে নিয়ে নিল। না, ভারত শান্তি চায়, ভারত চায় বাংলাদেশ শুধরে যাক। কিন্তু এই মুহূর্তে যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো দেখানোর আগে একটা কথা শুধু আপনাদেরকে জানিয়ে রাখি। আজ এমন একটি দিন, সে দিনটি আমার সকাল থেকে মনে হচ্ছিল আজ মানে এই 16 দিন ব্যাপী যে যুদ্ধ, তারপরে মুক্তি দিবস, তার আজকে 4 নম্বর দিন। এবং এই দিনেই একের পর এক যে জাহাজ, পাকিস্তানি জাহাজ, সেগুলো ভেঙে সেগুলোকে ডুবিয়ে ভারত নিজের আধিপত্য বিস্তার করছিল এবং মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে বলছিল তোমরা লড়ো, তোমরাই জিতবে, তোমাদের দেশ স্বাধীন হবে। কিসের জন্য? সেদিন ভারত দুটো কাজ করতে পারতো, আজ ভারতীয়রা মনে করছে 71-এর ভুল 2024 বা 25-এ কি শুধরে নেওয়া হবে? 71-এ দুটো ভুল কি করা হয়েছিল? সেদিন চট্টগ্রাম এবং রংপুর এই দুটি অঞ্চল ভারতে যদি নিয়ে নেওয়া হতো, এবং অনুরোধ করেই শেখ মুজিবুর রহমান বা মুক্তিযোদ্ধাদের যে এত বড় লড়াই আমরা তোমাদের সাহায্য করেছি, তোমরা দুটো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল আমাদের দাও, জেলাও নয়, জেলার থেকেও ছোট্ট অঞ্চল, একটা হচ্ছে চট্টগ্রাম এবং একটা রংপুর। এই দুটো অঞ্চল যদি ভারতের সাথে যুক্ত হয়ে যেত তাহলে এই যে চিকেন স্নেকের গল্পটা বলা হচ্ছে না, চিকেন স্নেক, সেই চিকেন স্নেকের ঠিক পাশেই হচ্ছে রংপুর। আর অন্যদিকে চট্টগ্রাম এই 7 সিস্টার, যেটাকে ল্যান্ডলক 7 সিস্টার্স বলে, এখানে কোনো সমুদ্র পথ নেই। 7 সিস্টারের যে রাজ্যগুলো রয়েছে তাতে কোনো সমুদ্র নেই, সমুদ্র যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে চট্টগ্রাম, সেই চট্টগ্রামটা আমাদের নেই। এই দুটো অঞ্চল, একটা সমুদ্র বিচ, সমুদ্রের পার, আরেকটা পাহাড়ি অঞ্চল, এই দুটো জিনিস
কি না নিয়ে ভারত খুব ভুল করেছে। যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে? এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে। কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয়রা বাস্তব জীবনে সুখ না পেয়ে বলিউডের মুভিতে এবং মনে মনে সুখ নিতে শুরু করেছে। এতদিন বাংলাদেশে র দিয়ে খেলে ব্যর্থ হওয়া ভারত এবার সরাসরি খেলতে চায়। রাশিয়া যেভাবে ইউক্রেনকে দখল করছে একইভাবে ভারত বাংলাদেশকে দখল করে ফেলবে, এমনটাই ভাবছে পশ্চিমবাংলার মিডিয়া। তাদের দাবি রাশিয়া এখন ইউক্রেনকে দখল করতে না পারলেও বাংলাদেশকে 24 ঘন্টায় দখল করে নিবে ভারত। বাংলাদেশ সেনাবাহিনী নাকি ভারতীয় সেনাবাহিনীর সামনে খুব একটা সময় টিকতে পারবে না। ইসকন দিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হওয়া ভারত এখন সরাসরি বাংলাদেশকে আক্রমণ করে দখল করতে চায়। পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ দখলের সেই দিবাস্বপ্ন দেখছে। ভারতের বাংলাদেশ দখলের দিবাস্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার ময়দান ইতিমধ্যেই তৈরি করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত আসবে বাংলাদেশ দখল করতে, তবে ফিরে যাবে পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরা হারিয়ে। এ নিয়ে আলোচনা করার আগে বাংলাদেশকে দখল করা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের সংখ্যা প্রচন্ড পরিমাণে বাড়ছে এবং এক এক করে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হিন্দু মহিলারাও কিন্তু ছাড় পাচ্ছে না। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হিন্দুরা এবার তারা কিন্তু পিছু না হটে বরং তারা এবার আগ্রাসী ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ভারতের তরফ থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। এবার একটা দাবি উঠছে, বলা হচ্ছে যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে এই দেশটাকে শান্ত করতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি গোটা বিশ্বের তরফ থেকে আসছে। কারণ যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? ভারত এবং বাংলাদেশ বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, যেটা কনভেনশনাল যুদ্ধের একটা প্রথামাফিক যুদ্ধের রূপ নেয়। সেখানে কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে। কিভাবে রাশিয়া এবং ইউক্রেন, প্রথম দিকে মনে করা হয়েছিল যে ইউক্রেন হয়তো খুব বেশি দিন যুদ্ধটা চালাতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন কিন্তু এখনো পর্যন্ত প্রতিহত করে যাচ্ছে এবং যুদ্ধটা চালাচ্ছে। তার কারণ যে প্রচন্ড মদত রয়েছে অনেকগুলো দেশের ইউক্রেনের পেছনে, যেটা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকে। বাংলাদেশের পক্ষে এরকম একটা গ্রুপের সহায়তা পাওয়া অসম্ভব, কারণ সেরকম কোনো গ্রুপের অস্তিত্ব নেই এবং আমার মনে হয় না যে ন্যাটো এত বড় ভুল করবে। ন্যাটো এটা করবে না, কারণ নর্থ আটলান্টিক ট্রিটি এবং বাংলাদেশের সঙ্গে আটলান্টিক কোনো সম্পর্ক নেই, আটলান্টিক ওশানে। সো বাংলাদেশ অন্য রাষ্ট্র থেকে সরাসরি সাহায্য পাবে না, হতে পারে চীন সাহায্য করতে পারে। এক্স্যাক্টলি, আমি এই খাতটা একটু জানতে চাইবো, কারণ একটা জাহাজ যেটা করাচি থেকে এসেছিল চট্টগ্রাম বন্দরে, সেটা মনে করা হচ্ছে যে সেটা চীন পাঠিয়েছে। বর্তমান বাংলাদেশকে ভারত 1971 সালের বাংলাদেশ ভাবলে ভুল করবে। বাংলাদেশকে দখলের ভারতের দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। যুদ্ধ ছাড়াই বাংলাদেশ চাইলে ভারতকে পায়ের নিচে নামিয়ে আনতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে ঘোষণা করেন রংপুরের শিলিগুড়ি করিডোরের কাছে চীনকে সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়া হবে, তাহলেই খেল খতম। বাংলাদেশকে দখল করতে হবে না ভারতের, তখন নিজেদের অখণ্ডতা রক্ষা করতেই হিমশিম খাবে তারা। বাংলাদেশ ও চীন মিলে শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করে দিলে ত্রিপুরা ও আসাম বাংলাদেশের মানচিত্রে অটোমেটিক চলে আসবে। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে নিয়ে চলে যাবে। বাংলাদেশ ইউক্রেন নয়, বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মাধ্যমে। আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী না থাকার পরও পাকিস্তান এবং আমেরিকাকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। ভারত যদি ভেবে থাকে তাদের 12 লাখ সেনাবাহিনী, অন্যদিকে বাংলাদেশের 2 লাখ, আর তাই খুব সহজেই তারা বাংলাদেশকে দখল করতে পারবে, তাহলে তারা ভুল ভাবছে। এদেশের 18 কোটি মানুষই এক একজন সৈনিক। ভারত আক্রমণ করলে দেশের জন্য অনেকেই প্রাণ দিতেও প্রস্তুত আছে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। আমি 1 ঘন্টা টাইম দিলাম, আমাদের বিলনি পর্যন্ত আসতে পারবে না। 5 মিনিটের কথা বলছে, ফেনী দখল করবে, কোনো অসুবিধা নাই, খেলা হবে। অস্ত্র লাগবে না, আমরা যখন বের হব তখন আমাদের এক হাতে যখন লাঠি নিয়ে বের হবো, ওই লাঠির বাইরে ওরা চলে যাবে। আমাদের অস্ত্র ছাড়াই আমরা কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটা দেশ দখল করার জন্য বলতেছে, তাদের মতো কুৎসিত কুলাঙ্গার পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ভারত বাংলাদেশ দুদেশের সীমান্তে যখন উত্তাপ ছড়াচ্ছে, তখন সেই আগুনে যেন ঘি ঢাললেন ভারতের গণমাধ্যম কর্মী ময়ূক রঞ্জন ঘোষ। গতকাল তিনি তার একটি সংবাদে বলেছেন, ফেনী দখল করতে তাদের লাগবে মাত্র 5 মিনিট। এ নিয়ে কি বলছে ফেনীবাসী, চলুন একটু দেখে আসি। ময়ূক 5 মিনিটের কথা বলছে, ফেনী দখল করবে। 7 মিনিট 10 মিনিট 7 দিনের মধ্যে যদি এক সুদা দখল করতে পারে, আমরা আপনার ফেনীবাসী সর্বসম্মতিক্রমে প্রস্তুত আছি, আসতে বলেন, খেলা হবে। ভারতের যে সাংবাদিক, সামান্যতম একটা ন্যূনতম একটা ব্যক্তি, সে কিভাবে বলতে পারে? নিশ্চয় তার মাথায় কোনো গন্ডগোল আছে। কেন আমরা মুসলিমরা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে 313 জন আর 3 লাখ কাফেরের সাথে কি বিজয় হয়েছেন।
আমরা তো ওই মুসলমান যে মুসলমান কাফেরদেরকে খানিকের ভিতরে কি করতে পারি, আল্লাহ তাআলা দয়া মেহেরবানিতে দুলিশাত করে দিতে পারি। শুধু ফেনী না, সারা বাংলাদেশের মানুষ 1971 সালে পাক হানাদার বাহিনীদেরকে কঠিন আকারে পরাজিত করেছিল। ঠিক এবারে যদি ভারত বাংলাদেশের কোনো আগ্রাসী ভূমিকা করতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে। ডাইরেক্ট অ্যাকশন। বাংলাদেশ দখল করতে পারবে না, 1971 সালে পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে বসবাস করে। তো এটা ভারতের ভালো লাগতেছে না। তো ভারত আমাদের উপরে অযথা আগ্রাসন চালাইতেছে। ওরা যত শক্তিশালী হোক না কেন, কামান ভারত আর এটা সেটা নিয়ে ওই কি এক সাংবাদিক যে কথা বলছে 5 মিনিট 7 মিনিট আমাদের ফেনী দখল করে ফেলবে, এই ধরনের কথাবার্তার ভিতরে আমরা সারা বছর শুনিয়েছি। কোনোদিন এটা সম্ভব না। আল্লাহর রহমতে ওনার যে আশা, তো উনি যদি মনে চায় যে হ্যাঁ আমাদের সাথে এখানে আসবে, যুদ্ধ করবে, তো আমাদের বাংলাদেশি ভাইরা, ইমানি আকিদা ভাইরা, সারা জাতি এটা ফেনীবাসী সরকার প্রতিহত করবে ইনশাআল্লাহ। ইন্ডিয়ান সাংবাদিক বলেছে বাংলাদেশ দখল করবে, তারা তো মানুষে না। একটা দেশ কেন আরেকটা দেশে দখল করবে, কি স্বার্থ তার? আর সে যদি আসতে চায় আসুক, আমাদের ফেনীবাসীকে দেখে যাক। ভারত আক্রমণ করলে আমরাও হাতুড়ি বাড়াল নিয়ে আক্রমণ করবো, এদেরকে আমরা ছাড়বো। আমাদের 71 যুদ্ধের মতো আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করতে চাই ভারতের বিরুদ্ধে। ইনশাল্লাহ আশা করি ভারত আমাদের এর ভিতরে আমাদের এটা উড়ে চলে যাবে। আমার যেটা ধারণা হচ্ছে, ও কোনো সাংবাদিক নয়, সাংবাদিক কখনো এই ধরনের আচরণ করে না। আমার মনে হচ্ছে যেন আমাদের টাং রোডে যে মলম বিক্রি করে, ওকে আমার কাছে মনে হচ্ছে যেন ও একজন মলম বিক্রেতা। বাংলাদেশ একটি আলাদা ভূখণ্ডের নাম। 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে এই দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে পাকিস্তানিদের কাছ থেকে। আজকে এই স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ তার নিজের পরিচয় স্বপরিচয় বলিয়ান এবং স্বপরিচয় দণ্ডায়মান। এখন বইয়ের বিষয়টা আসলে সে সাইকোপ্যাথ। মেন্টালি পার্সোনালি আই থিঙ্ক দ্যাট মেন্টালি হি ইজ ডিসঅর্ডার, কমপ্লিটলি ডিসঅর্ডার। ভারতের কেউ কোনো ফাঁকড়ে যদি কখনো ফেনী দখল করবে, এটা স্বাধীন বাংলাদেশ। আমাদের যে স্বাধীন দিকে গেছে, কোনো রাষ্ট্র যদি ওড়ে তুই বই এটা কখনো পাইবো না। আমাদের যে বাংলাদেশের যে মানুষ আছে ওরা আসবে আর আমরা কি আঙ্গুল চুষবো? আমাদের তো ওই ক্যাপাসিটি আছে, আমাদের কি নাই? বাংলাদেশে এমন কি না যে ওরা যে কি মনে করে আমাদেরকে? আমরা কি এইভাবে বসে থাকবো? কষ্ট লাগবে না। আমরা যখন বের হবো তখন আমাদের এক হাতে যখন লাঠি নিয়ে বের হবো, ওই লাঠির বাইরে ওরা চলে যাবে। আমাদের অস্ত্র ছাড়াই আমরা কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইন্ডিয়ার সাংবাদিক বলছে 5 মিনিটের মধ্যে আমাদের ফেনী দখল করবে। আমি 1 ঘন্টা টাইম দিলাম, যদি এরা যদি আমাদের ফেনী যদি দখল করতে পারে, রক্তের বন্যা বসে যাবে ওই, কিন্তু তারা আমাদের বিলনী পর্যন্ত আসতে পারবে না। ভারত যদি কোনোভাবেই বাংলাদেশে আগ্রাসন চালায়, তবে বাংলাদেশিরাও ভারতকে ছাড় দিয়ে কথা বলবে না। দুদেশের এমন উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে ফিরে আসবে নিরাপত্তা, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে, আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানতে পড়বে ইনশাআল্লাহ। আমাদেরকে যারা কোণঠাসা বানায় রাখে, দাস বানায় রাখে, প্রেসারে রাখে, চাপে রাখে, দখলদারিত্বের মানসিকতা রাখে, খবরদারের মানসিকতা রাখে, ঘৃণা ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করবো। আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয়, সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআল্লাহ। সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে, তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন। তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক। এ বিষয়ে আপনার মতামত কি? আমরা বিষয়ে বলেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের খুতবাতে, যে আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশের মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন, কিছু পজিটিভ জিনিস আমাদের দেশের মানুষের আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা জিনিস হলো, কোন দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আসে, দেয়ালে যদি পিঠ থেকে যায়, তখন দেখা যায় আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায়। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা। আরেকটা শক্তির জায়গা হলো দেশের বেশিরভাগ মানুষ মুসলমান। তারা যদি হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয়, প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ তাআলা। তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই, যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ। আমরা যুদ্ধ চাইবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইবো, যুদ্ধ না। আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক। তারা আমাদের উপরে দাদাগিরি, খবরদারি, আমাদের উপরে মাতবরি, আমাদেরকে দাসসুলভ আচরণ করা মানসিকতা তারা ছেড়ে দেখ। এদেশের মানুষ বহু সহ্য করেছে, এই বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না। প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে, এটা তাদের বোঝা উচিত। তারা যদি এটা বুঝেন, তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি, বসবাস করতে পারি। সেটা তাদের জন্য কল্যাণের, আমাদের জন্য কল্যাণের। তা না হলে এদেশের মানুষ এই জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার মনে হয় এটা তারাও জানে, আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশের মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। বহুবার আমরা এটা প্রমাণ করেছি, জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, সকল ভেদাভেদ মানুষ ভুলে যায়। সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে। কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে, আমার তো মনে হয় যে তাদের
নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানতে পড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ইমানকে বৃদ্ধি করতে হবে, আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। অ্যাজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবনও প্রয়োজনীয় দিতে আমরা প্রস্তুত। আমাদেরকে যারা কোণঠাসা বানায় রাখে, দাস বানায় রাখে, প্রেসারে রাখে, চাপে রাখে, দখলদারিত্বের মানসিকতা রাখে, খবরদারির মানসিকতা রাখে, ঘৃণা ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করব। আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআল্লাহ। আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ এটা মানে শত শত মানুষের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই স্বাধীন দেশের জন্য স্বাধীন দেশের প্রতি যদি ইন্ডিয়া তাদের কুনজর ফেলায়, তারা যদি বাংলাদেশ দখল করার চেষ্টা করে, বাংলাদেশের যে সমস্ত মানুষজন রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে তাদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দিবে না। প্রয়োজন হলে তিস্তা নদী রক্তের বন্যায় বয়ে যাবে, তারপরও ইনশাআল্লাহ বাংলাদেশের একটি অঞ্চলও এবং বাংলাদেশের কোনো অঞ্চল ইন্ডিয়ার দাসত্ব করবে না, ইন্ডিয়ার কোনো উপকারে আসবে না, এবং ইন্ডিয়ার চাইবে বাংলাদেশ থেকে উপকৃত হতে আর আমাদেরকে গোলাম হিসাবে ব্যবহার করবে, এটা পারবে না ইনশাআল্লাহ। আপনিও সেটা সহমত পোষণ করেন কিনা কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।